গল্পের বাক্স বাই রৌমানানুপুর এই চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস অশনি সংকেত। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। কিন্তু যাই যাই করে শীত কেটে গিয়ে ফাল্গুন মাস পড়ে গেল। তখন অনঙ্গ একদিন বিশ্বাসমশায়ের গরুর গাড়িতে ছেলেদের নিয়ে ভাতশালা রওনা হলো। 2 ক্রোশ পথ গিয়ে কাঁটালিয়া নদী পার হতে হলো জোড়া খেয়া নৌকোতে গরুর গাড়ি শুদ্ধ। অনঙ্গ বউয়ের বেশ মজা লাগলো এমনভাবে নদী পার হতে। ওপারে উঁচু ডাঙায় নদী তীরে প্রথম বসন্তে বিস্তর ঘেটুফুল ফুটে আছে। বাতাসে ভুরভুর করছে আমের বোলের মিষ্টি সুবাস। আঁকাবাঁকা শিমুল গাছে রাঙা ফুল ফুটে আছে। অনঙ্গ ছেলেদের বলল, এখানে ছায়ায় বসে 2টো মুড়ি খেয়ে নে, কখন ভাতশালা পৌঁছাবি তার ঠিক নেই। বড় ছেলেটা বলল, ওফ কি আমের বোল হয়েছে দেখো সব গাছে, এবার বড্ড আম হবে না মা? খেয়ে নে মুড়ি, আমের বোল দেখবার সময় নেই এখন। ছেলে দুটি ছোটাছুটি করে বেড়াতে লাগলো নদীর পাড়ে গাছপালার ছায়ায় ফড়িং ধরবার জন্য। অনঙ্গ ওদের বকে ঝোঁকে আবার গাড়িতে উঠালো। নিস্তব্ধ ফাল্গুন দুপুরে মেঠো পথে আমবন, জাম, বট, বাঁশ, শিমুল গাছের ছায়া ছায়ায় গরুর গাড়ির ছোঁয়ের মধ্যে বসে অনঙ্গ বউয়ের ঝিমুনি ধরল। বড় ছেলে বলল, মা তুমি ঢুলে পড়ে যাচ্ছ যে, উঠে বসো। অনঙ্গ অপ্রতিভ হয়ে বলল, চোখে একটু জল দিলে হতো, ঘুম আসছে। ভাতশালা পৌঁছতে বেলা পড়ে গেল। গাড়োয়ান বলল, তবু সকালে সকালে এসে গেলাম মা ঠাকুরন। 9 কোষ রাস্তা আমাদের গাঁথে, গরু দুটোর সুধার বয়স তাই আসতে পারলে। ভাতশালাতে অনঙ্গ বউয়ের ঘর ছিল গ্রামের বাগুদি পাড়া থেকে অল্প দূরে খুব বড় একটা বিলের কাছে। একখানা খড়ের ঘর, সঙ্গে ছোট একখানা রান্নাঘর। অনেক দিন কেউ না থাকাতে চালার খড় কিছু কিছু উড়ে পড়েছে। মাটির দাওয়াতে ছাগল গরু উঠে খুঁড়ে ফেলেছে। উঠোনের চারিধারে বাঁশের বেড়া দেওয়া ছিল, ফাঁকে ফাঁকে রাংচিতার গাছ। বেড়ার শুকনো বাঁশ থেকে ভেঙে নিয়েছে অনেক। মতি বাগদিনে ছুটে এলো ওদের গরুর গাড়ি দেখে। মহা খুশির সঙ্গে বলল, বামুন দিদি এলেন নাকি? ও মা, আমাদের কি ভাগ্যি। অনঙ্গ বউ বলল, আয় আয় ও মতি, ভালো আছিস? দাঁড়ান, আগে একটু গড় করে নিই, পায়ের ধুলো দেন একটু। খোকারা বেশ বড় হয়েছে দেখছি। বাহ, ভালো ছিলি? আপনাদের শ্রীচরণের আশীর্বাদে। এখন আছেন কোথায়? ওই নতুন গা, কাঁপালি পাড়ায়, 9 কোষ রাস্তা এখান থেকে। এখানে এখন থাকবেন তো? বেশি দিন কি থাকতে পারি? সেখানে উনি স্কুল খুলেছেন মস্ত বড়, 1 ঘর ছাত্তর। 2 দিন থাকবো, তাই তাকে রেঁধে খেতে হবে। খাওয়া দাওয়ার জোগাড় করব? আমাদের সঙ্গে চাল ডাল আছে পুটলিতে, তুই শুধু শুকনো কাঠ কুড়িয়ে দিয়ে যা। পদ্মবিলে থেকে কিছু দূরে মুচিপাড়া, প্রায় 100 ঘর মুচির বাস। পদ্মবিলে মাছ ধরে আশেপাশে গ্রামে বেচে এরা জীবিকা নির্বাহ করে। পোয়াটাক পথ দূরে গ্রামের অন্য অন্য জাত বাস করে। ব্রাহ্মণের বাস এ গ্রামেও নেই। এর একটা প্রধান কারণ, গঙ্গাচরণ এমন গ্রামে বাস করেনি যেখানে ব্রাহ্মণের বাস আছে, কারণ সে গ্রামে তার পসার থাকবে না। তার বদলে অন্য ব্রাহ্মণ সেখানে ডাকবার সুবিধা আছে। এমন গ্রামে সে ঘর বাঁধতে যাবে কি জন্য? তাতে আদর হয় না। অনঙ্গ বউয়ের আগমনের সংবাদে গোয়ালাপাড়া থেকে বৌঝিয়েরা দেখা করতে এলো। কেউ নিয়ে এলো 1 ঘটিতে সেরখানেক দুধ, কেউ নিয়ে এলো খানিকটা খেজুর গুড়ের পাটালি, কেউ 1 ছড়া পাকা মর্তমান কলা। অনেক রাত পর্যন্ত ঝি বউয়েরা দাওয়ায় বসে গল্প করল। সকলেই মহা খুশি অনঙ্গ বউ আসাতে। সকলে অনুরোধ জানালো এখানে কিছুদিন থাকতে, এখানে আবার উঠে এলে কেমন হয়। তারা সব সুবিধে করে দেবে বসবাসের,
কোনো অভাব অভিযোগ থাকতে দেবে না। আসুন না বামুন দিদি, তাদের গায়ে আবার। ওরা নিজেরাই ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিল। মাটির প্রদীপে তেল সলতে দিয়ে আলো জ্বেলে দিল। মতিমুচিনি বলল, রাত্রিরে আমি এসে শোব ঘরের দাওয়ায়, দুটো খেয়ে আসি। অনঙ্গ বউ তাকে বাড়ি গিয়ে খেতে দিল না। যা রান্না হয় এখানে দুটো ডাল ভাত খেয়ে নিলেই হবে। গরুর গাড়ির গাড়োয়ানও তো খাবে। সন্ধ্যের পরে বেশ জ্যোৎস্না উঠল। একটু ঠান্ডা পড়েছে জোর দক্ষিণ বাতাসে। বৌঝিয়েরা একে একে চলে গেল। মতিমুচিনি কলার পাত কেটে এনে বিলের ধারে ঘাসের উপর ভাত খেতে বসল। গাড়োয়ান বলল, তার শরীর খারাপ হয়েছে, সে কিছু খাবে না রাত্রে। অনঙ্গ মাদুর পেতে গল্প করতে বসল বিলের দিকের জ্যোৎস্না আলোকিত দাওয়ায়। শ্যামাচরণ ঘোষের বিধবা মেয়ে একটা কেরোসিনের টেমি ধরিয়ে এসে হাজির হলো অনেক রাত্রে। সেও রাত্রে এখানে শোবে। অনঙ্গ বউকে সেও বড় ভালোবাসে। এ মেয়েটির বিবাহ হয়েছিল পাশের গ্রাম কুমুরে। 11 বছর বয়সে বিধবা হয়েছে। এখন প্রায় 27-28 বছর বয়স। দেখতে এখনও সুন্দরী, টকটকে ফর্সা রং, মুখশ্রীও ভালো। অনঙ্গ হেসে বলল, আয় কালী, চাঁদনি রাতে আবার একটা টেমি কেন? কালী আঁচল দিয়ে টেমিটা বাঁচিয়ে আনছে পদ্মবিলের জোর দক্ষিণে হাওয়া থেকে। বলল, সেজন্য নয় দিদি, ওই মুচিপাড়ার বাঁশবাগান দিয়ে আসতে গা ছমছম করে এত রাত্রিরে। কেন রে, ভূতে তোর ঘাড় মটকাবে? কালী হেসে বলল, ওসব নাম করো না রাত্রির বেলা, তুমি ডাকাত মেয়ে মানুষ বাবা। ধুর পোড়ার মুখী, ব্রাহ্মণের আবার ভয় কী রে? ভূতে বামুন বষ্ট মানে না বৌদি, সত্যি কথা বলছি। সেবার হলো কি? মতিমুচিনি ভয় পেয়ে বলল, বাদ দাও, ওসব গল্প এখন করো না। এই খেজুরের চটখানা পেতে শুয়ে পড়ো বামুন দিদির পাশে। অনঙ্গ বউর মনে আজ খুব আনন্দ। অনেক দিন পর সে তার পুরনো ঘরে ফিরে এসেছে। আবার পুরনো সঙ্গিনীদের সঙ্গে দেখা হয়েছে। পদ্মবিলের উপর এমন জ্যোৎস্না রাত্রি কতকাল সে দেখেনি। অথচ এখানে যখন ছিল তখন কোনো দিন খাওয়া জুটত, কোনো দিন জুটত না। এই মতিমুচিনি কত পাকা আম কুড়িয়ে এনে দিয়েছে। লোকের গাছের পাকা কাঁঠাল চুরি করে পর্যন্ত এনে খাইয়েছে। এই কালী গোয়ালিনী বাড়ি থেকে ভাই বউকে লুকিয়ে নতুন ধানের চিড়ে এনে দিয়েছে। অনঙ্গ বউ বিলের জলের দিকে চেয়ে অন্যমনস্কভাবে বলল, মনে আছে কালী, সেই একদিন লক্ষ্মী পুজোর রাতের কথা? কালী মৃদু হেসে চুপ করে রইল। বামুনের মেয়েকে খাবার জোগাড় করে দিয়েছে একদিন, তা কি সে এখন মুখে বলবে? মনে নেই? ও কথা ছেড়ে দাও বৌদিদি। তুই সেদিন চিড়ে না আনলে উপোস দিতে হতো। আবার ও কথা, ছি। অনঙ্গ আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই পদ্মবিলের ওখানটাতে একটা শোল মাছ ধরেছিলাম, মনে আছে মতি? মতি বলল, গামছা দিয়ে। ও মা, সেদিনের কথা যে, খুব মনে আছে। তুমি আর আমি নাইতে গিয়েছিলাম। মস্ত বড় মাছটা ছিল না রে? ভালো কথা মনে হলো। কাল মনে করে দিও দেখিনি। দেওর মাছ ধরবে কাল, একটা বান মাছ কাল খাওয়াবো বামুন দিদিকে। বড্ড সোয়াদ বিলের মাছ। সে যেন তুই আমার নতুন শেখাচ্ছিস মতি। কালী বলে উঠল, ওই শোনো মতির কথা। মুচি, তার কত বুদ্ধি হবে। বৌদিদি যেন আর এই গায়ের মানুষ না, দুদিনের জন্য চলে গিয়েছে, তাই কি? আবার ফিরে আসবে না বৌদিদি? কেন আসবো না? আমার সাথ ছিল পদ্মবিলের একেবারে ধারে একখানা ঘর বাঁধব। তোমার এই ঘরও তো বিলের ধারে বৌদি। কত দূর আর? ওই তো কাছেই। তা না রে, বিলের একেবারে ধারে ওই যে বাঁশঝাড়টা, ওরই পাশে ঘর বাঁধবার ইচ্ছে ছিল। বেশ ভালো হতো না? এখন বাঁধো, আমি বাঁশ খড় সব জুটিয়ে দেব বাবাকে বলে। অনঙ্গ বউয়ের ঘুম এলো না অনেক রাত পর্যন্ত। সে ভাবছিল তার জীবনের গত দিনগুলির কথা।
ছুতরখালি গ্রামে তার বাপের বাড়ি। বাবা ছিলেন সামান্য অবস্থার গৃহস্থ, জমিজমার সামান্য আয়ে সংসার চালাতেন। হরিহরপুরে কি একটা কাজে গিয়ে গঙ্গাচরণের বাবার সঙ্গে আলাপ হয়। সেই সূত্রে মেয়ের বিয়ের সম্বন্ধ করেন গঙ্গাচরণের সঙ্গে। কিন্তু বিবাহের কিছুদিন পূর্বেই হঠাৎ তিনি মারা যান। মামাদের চেষ্টায় ও গঙ্গাচরণের বাবার দয়ায় হরিহরপুরেই বিবাহ হয়। একখানা মাত্র লালপাড় শাড়ি ও মায়ের হাতের সোনা বাঁধানো শাখা, এর বেশি কিছু জোটেনি অনঙ্গ বউয়ের ভাগ্যে বিয়ের সময়ে। এদিকে বিয়ের কিছুদিন পরে গঙ্গাচরণের বাবাও মারা গেলেন। গঙ্গাচরণের জ্ঞাতিরা নানা রকম শত্রুতা করতে লাগল। হরিহরপুরে একখানা পুরনো কোঠাবাড়ি ও একটা আমবাগান ছাড়া অন্য কিছু আয়কর সম্পত্তি ছিল না। জ্ঞাতিদের শত্রুতায় অবস্থা শেষে এমন দাঁড়ালো যে আমবাগানের একটি আমও ঘরে আসে না। কোনো আয় ছিল না সংসারের। উঠোনের মানকচু তুলে কামার গাতির হাটে নিজের মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করে গঙ্গাচরণকে চাল কিনে আনতে হয়েছে। তবে স্বামী স্ত্রীর সংসার চলেছে। একদিন খুব বর্ষার দিন, ফুটো ছাদ দিয়ে জল পড়ে ঘর ভেসে যাচ্ছে। অনঙ্গ বউ স্বামীকে বলল, হ্যাঁ গা, বাড়িঘর না সারালে এখন তো আর থাকা যায় না। গঙ্গাচরণ বলল, কি করি বউ, বসন্ত মিস্ত্রিকে জিজ্ঞেস করিনি ভেবেছ? আমি বসে নেই, 200 টাকার 1 পয়সার কমে ও ছাদ উঠবে না। কোথায় পাবে 200 টাকা? 2 টাকার সম্বল আছে তোমার? আমার পরামর্শ শোনো, এ দেশ ছেড়ে অন্য জায়গায় যাই। কোথায় যাই বলো দেশ ছেড়ে? কে জায়গা দেবে? সে কথা আমি জানি, পুরুষ মানুষ সে তুমি বোঝো। আর জ্ঞাতির শত্রুরের সঙ্গে বিবাদ করে এখানে টিকে থাকতে পারবে না তুমি। সেই হলো ওদের দেশ ত্যাগের সূত্রপাত। তারপর আশ্বিন মাসে পুজোর পরই ওরা প্রথমে এলো এই ভাতশালা। এখানে প্রথম প্রথম ভালোই চলেছিল, পরে একটু অসুবিধা হয়ে গেল। তার প্রধান কারণ ভাতশালা এরা এসেছিল স্থানীয় গোয়ালারা ধানের জমি করে দেবে আশা দিয়েছিল বলে। কিন্তু 2 বছর হয়ে গেল, ধানের জমির কোনো বন্দোবস্ত আর হয়ে উঠল না। একবেলা খাওয়া হয় ওদের, তো অন্য বেলা হয় না। সেই সময় এই কালী গোয়ালিনী যথেষ্ট সাহায্য করেছিল ওদের। বিরক্ত হয়ে ওরা এখান থেকে উঠে যায় বাসুদেবপুরে। সেখানে অন্য সুবিধে মন্দ ছিল না, কিন্তু ম্যালেরিয়াতে অনঙ্গবউ মরে যাওয়ার জোগাড় হলো। তখন নতুন গায়ের কাপালিদের সঙ্গে বাসুদেবপুরের হাটে আলাপ হয় গঙ্গাচরণের। কাপালিরা পাঠশালার মাস্টার চাইছে শুনে গঙ্গাচরণ যেতে রাজি হয়। ওরাও খুব আগ্রহ করে নিয়ে যেতে চায়। সেই থেকেই নতুন গায়ে বাস। অনঙ্গ বলে, কালী, ঘুমোলে নাকি? বাবা, কি ঘুম তোদের? মতি ঘুমজড়িত স্বরে বলে, বামন দিদি, ঘুমোনি এখনো? রাজ্যে পুয়ে এলো, ঘুমিয়ে পড়ো, পুবে ফর্সা হলো। তোর মুন্ডু হলো পোড়ার মুখী। অনঙ্গ বউ ভাবছিল, তার জীবনে কত জায়গায় যাওয়া হলো, কত কি দেখা হলো। তার বয়সে কটা মেয়ে এমন নানা জায়গায় বেরিয়েছে। ওই তো তারই সমবয়সী হেম রয়েছে হরিহরপুরে, তার শ্বশুরবাড়ি গ্রামে। কোথাও যায়নি, কোনো দেশ দেখেনি। সে ভাবল, ভালো কাপড় পরতে পারি নে, খেতে পাইনি তাই কি? আমার মতো এত জায়গায় বেরিয়েছে হৈম। কত জায়গা, ধরো হরিহরপুর, সেখান থেকে ভাতশালা, ভাতশালা থেকে বাসুদেবপুর, তারপর এখন নতুন গা। উফ, কথাটা কালীকে বলবার জন্য সে ব্যাকুল হয়ে উঠল। ডাক দিল, ও কালী, কালী, একটা কথা শোন না। মতি ঘুমজড়িত স্বরে বলল, বামন দিদি, তুমি জ্বালালে দেখছি, ঘুমোতে দেবে না রাত্রিরে। কালী ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ, ওকে আর ডাকাডাকি করো না, রাত পুয়ে গেল যে। অনঙ্গবউ হেসে তার গায়ে একটা কাঠি ছুঁড়ে মেরে বলল, দূর পোড়ার মুখী। যে 2 দিন অনঙ্গ এখানে রইল, এমন নিছক আনন্দের 2টি দিন ওর জীবনে কতকাল আসেনি।
চলে আসবার দিন মতি মুচিনি কেঁদে আকুল হল। সে এ গায়ে আর থাকতে চায় না, অনঙ্গ বউয়ের সঙ্গে চলে যাবে। কালী গোয়ালিনী আজকের ভালো গাওয়া ঘি ও দুটো মানকচু নিয়ে এসে দিল। গঙ্গাচরণ জিনিসপত্র দেখে বলল, বাহ, অনেক সওদা করে এনেছো দেখছি। অনঙ্গ হাসি হাসি মুখে বলল, দাম দিতে হবে কিন্তু আমাকে। ভালো কথাই তো। কেমন দেখলে? অতি চমৎকার, আমার যে কি ভালো লেগেছে। মতি এলো, কালী এলো, গায়ের কত ঝিবও দেখতে এলো। ওরা এখনো ভোলেনি আমাদের। ভুলে যাবে? সবাই বলে এখানে এসে আবার বাস করুন মামুন দিদি। হ্যাঁ গা, পদ্মবিলের ধারে একখানা ঘর বাঁধো না কেন? আমার বড্ড স্বাদ কিন্তু। আবার ভাতশালা ফিরে যাবে? সে হয় না, পাঠশালা ক্রমে উঠেছে, এখন কি নড়া যায়? গেলেই লোকসান। তুমি যা ভালো বোঝো। আমার কিন্তু বাপু ওখানে একখানা ঘর বাঁধবার বড্ড ইচ্ছে। গঙ্গাচরণ সেদিন পাঠশালা জমিয়ে বসেছে। সামনের পথ দিয়ে একজন পথ চলতি লোক যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পাঠশালার মধ্যে ঢুকে বলল, এটা পাঠশালা? হ্যাঁ। মশাই দেখছি ব্রাহ্মণ, একটু তামাক খাওয়াতে পারেন? আমিও ব্রাহ্মণ। নমস্কার। বসুন বসুন, নমস্কার। ওরে! গঙ্গাচরণের ইঙ্গিতে একজন ছাত্র তামাক সাজতে ছুটল। আগন্তুক লোকটির পায়ে পুরনো ও তালি দেওয়া ক্যাম্বিসের জুতো, গায়ে মলিন পিরান, হাতে একগাছি তৈলপক্ক সরু বাঁশের ছড়ি। পায়ে জুতো থাকা সত্ত্বেও সাদা ধুলো হাঁটু পর্যন্ত উঠেছে। লোকটা একটা কেরোসিন কাঠের বাক্সের উপর ক্লান্তভাবে বসে পড়ল। গঙ্গাচরণ বলল, মশাইয়ের নাম? আগে দুর্গা বাড়ুজ্জে, নিবাস কুমোরে নাগরখালি, আরংঘাটা সন্নিকট। আমিও আপনার মতো স্কুল মাস্টার। আশিকপুর চেনেন? এখান থেকে 5 ক্রোশ পথ। আশিকপুরে লোয়ার প্রাইমারি স্কুলে সেকেন্ড পণ্ডিত। বেশ বেশ, তামাক ইচ্ছে করুন। আগে আমায় একটু জল খাওয়াতে পারেন? ডাব খাবেন? ওরে পাচু, যাও বাবা, হরি কাপালির চারা গাছ থেকে আমার নাম করে দুটো ডাব চট করে পেরে নিয়ে এসো তো। আগন্তুক লোকটি প্রশংসমান দৃষ্টিতে গঙ্গাচরণের দিকে চেয়ে বলল, বাহ, আপনার দেখছি এখানে বেশ পসার। গঙ্গাচরণ মৃদু হেসে চুপ করে রইল। বুদ্ধিমান ব্যক্তি নিজের পসার প্রতিপত্তির কথা নিজের মুখে বলে না। ইতিমধ্যে ডাব এসে পড়ল। ডাবের জল খেয়ে দুর্গাপদ বাড়ুজ্জে আরামে নিঃশ্বাস ফেলে হুঁকো হাতে নিয়ে সজোরে ধূমপান করতে লাগল। আপন মনে বলল, বেশ আছেন আপনি, বেশ আছেন। গঙ্গাচরণ বিনীতভাবে বলল, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। না না, বেশ আছেন, দেখে আনন্দ হয়। আমার মতো এই স্কুল মাস্টার একজন ভালোভাবে থাকতে দেখলেই আনন্দ হয়। আপনি ওখানে কীরকম পান? মাইনে পাই 3 টাকা স্কুল থেকে, গভর্নমেন্টের অ্যাড পাই 1.5 টাকা, ইউনিয়ন বোর্ডের অ্যাড পাই 9 শিকে মাসে, এই ধরুন সর্বসাকুল্যে 6.75 টাকা। তা একরকম চলে যায়। গঙ্গাচরণ বলল, মাসে মাসে পান তো? দুর্গাপদ বাড়ুজ্জে গর্বের সুরে বলল, নিশ্চয়ই, এ হলো গভর্নমেন্টের কারবার, এতে কোনো গোলমাল হবার জো নেই। তবে মোটে 7 টাকায় সংসার ভালো চলে না। মশাইয়ের ছেলেপিলে কি? একটিমাত্র মেয়ে, আর আমার পরিবার, আর আমার বিধবা ভগ্নী আমার সংসারেই থাকে। 7 টাকায় এতগুলি লোকের আর কিছু আয় নেই? আজ্ঞে না, আমি বিদেশি লোক, ওখানে আর কি আয় থাকবে? ও গ্রামে কি ব্রাহ্মণের বাস বেশি, নাকি অন্য অন্য জাতও আছে? আপনি সঙ্গে সঙ্গে 10 কর্ম ধরুন না কেন? এই ধরুন লক্ষ্মী পুজো, মনসা পুজো, ষষ্ঠী পুজো টুজো। ওসব চলবে না, সেখানে পুরুত আছে গ্রামে, ব্রাহ্মণের গ্রাম। ওখানে আপনি ভুল করেছেন। এই গোলমাল করবি তো একেবারে পিঠের ছাল তুলব সব। ব্রাহ্মণের গ্রামে বসতে নেই কখনো, ওতে পসার হয় না মশাই।
কথাটা ঠিকই বলেছেন, আপনি বেশ আছেন। ডাব আনতে বললেন, অমনি ডাব এসে হাজির। অমন না হলে বাসের সুখ। আমার আর কোনো আয় নেই ওই 6.75 ছাড়া। তবে ধরুন কলাটা বেগুনটা মধ্যে মধ্যে ছাত্ররা আনে। দুর্গাপদ বাড়ুজ্যে কথাবার্তার ফাঁকে অন্যমনস্ক হয়ে কি ভাবতে লাগল। পুনরায় তামাক সেজে যখন হুঁকো তার হাতে দেওয়া হলো, তখন বলল, একটা কথা ভাবছি। কি বলুন? দুজনে মিলে একটা আপার প্রাইমারি স্কুল গড়ে তুলি না কেন? আপনি কি গুরু ট্রেনিং পাস? না। দুর্গাপদ চিন্তাকুলভাবে বলল, তাই তো, গুরু ট্রেনিং পাস না থাকলে হেডমাস্টার হতে পারবেন না যে। বাইরে থেকে আবার কাউকে আনলে তাকে ভাগ দিতে হবে কি না? সে নিজের কোলে সব ঝাল টেনে নেবে, তাতে সুবিধা হবে না। আমার ওখানে আর ভালো লাগছে না। সঙ্গী নেই, দুটো কথা কইবার মানুষ নেই। ব্রাহ্মণ যা আছে সব অশিক্ষিত, চাষবাস নিয়ে আছে। সংসার অনিত্য। আমি মশাই আবার একটু ধম্মকথা, একটু সৎ আলোচনা বড্ড পছন্দ করি। গঙ্গাচরণ মনে মনে বলল, এই রে খেয়েছে। মুখে বলল, সে তো খুব ভালো কথা। আপনি আর আমি সমব্যবসায়ী, তাই আপনার কাছে এত কথা খুলে বললাম। কিছু মনে করবেন না যেন। আচ্ছা, আজ উঠি, অনেক দূর যেতে হবে। আবার যখন এদিকে আসবেন দেখা দেবেন দয়া করে। সে আর বলতে মশাই, একদিন আমার পরিবারকে নিয়ে এসে আপনাদের বাড়িতে আলাপ করিয়ে দেব। আচ্ছা আসি, নমস্কার। গ্রামের বিশ্বাস মশাই নাতিটি কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠল গঙ্গাচরণের শান্তি সস্তায়নের পরে। এতে গঙ্গাচরণের প্রসার আরও বেড়ে গেল গ্রামের লোকেদের কাছে। একদিন একজন লোক এসে গঙ্গাচরণকে বলল, আমাদের গায়ে একবার যেতে হচ্ছে পণ্ডিত মশাই। এসো, বসো। কোথায় বাড়ি? কামদেবপুর, এখান থেকে 3 ক্রোশ। আপনার নাম শুনে আসছি। সবাই বলল, পণ্ডিত মশাই গুণী লোক। আমাদের গায়ের আশেপাশে বড় উলা ওঠার ব্যায়াম চলছে। আপনাকে যে আমাদের গা বন্ধ করতে হবে। গঙ্গাচরণ গা বন্ধ করা কথাটা প্রথম শুনল, তবু আন্দাজ করে নিল লোকটা কি চাইছে। তাদের গ্রামে যাতে ওলা ওঠার অসুখ না ঢোকে, এজন্য মন্ত্র পড়ে গ্রামের চারদিকে গণ্ডি টেনে দিয়ে মহামারীর আগমন বন্ধ করতে হবে, এই ব্যাপার। কাঁচা লোকের মতো গঙ্গাচরণ তখনই বলে উঠল, না, হ্যাঁ, এক্ষুনি করে দেব, তাতে আর কি, ইত্যাদি। সে গম্ভীরভাবে তামাক টেনে যেতে লাগল। উত্তরে হ্যাঁ কি না কিছুই বলল না। লোকটি উদ্বিগ্ন সুরে বলল, ঠাকুরমশাই, হবে তো আমাদের উপর দয়া? গঙ্গাচরণ স্থিরভাবে বলল, তাই ভাবছি। কেন পণ্ডিত মশাই, এ আপনাকে হাতে নিতেই হবে। বড্ড শক্ত কাজ, বড্ড শক্ত। কিছুক্ষণ দুজনেই চুপ। পরে লোকটা পুনরায় আকুলভাবে বলল, তবে কি হবে না? গঙ্গাচরণ নীরব 2 মিনিট। পণ্ডিত মশাই, বাপু হে, অমন বকবক করো না, মাথা ধরিয়ে দিলে যে বকে। দাঁড়াও, ভাবতে দাও। লোকটা ধমক খেয়ে চুপ করে রইল। যদিও সে বুঝতে পারল না এতক্ষণ সে অমন কি বকছিল, যাতে পণ্ডিত মশাইয়ের মাথা ধরতে পারে। নিজে থেকে সে কোনো কথা বলতে আর সাহস করল না। গঙ্গাচরণ নিজেই খানিকটা চিন্তার পর বলল, কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে, বড্ড শক্ত কথা। পয়সা খরচ করতে হবে, পারবে? লোকটি এবার উৎসাহ পেয়ে বলল, আপনি যা বলেন পণ্ডিত মশাই, আমাদের গায়ে আমরা 60-70 ঘর বাস করি। হিন্দু মুসলমানি মিলে চাঁদা তুলে খরচ জোগাব। প্রাণ নিয়ে কথা, আশেপাশের গা মরে উজাড় হয়ে যাচ্ছে। যদি পয়সা খরচ করলে আমাদের প্রাণগুলো বাঁচে। নদীর জল খাও? আজ্ঞে হ্যাঁ, আমাদের গায়ের নিচেই বাওরের জল খাই। গা বন্ধ করলে বাওরের জল আর খেতে পাবে না কেউ, পাতকুয়োর জল খেতে হবে। সে আপনি যেমন আজ্ঞে করবেন। কত খরচ হবে বলুন? গঙ্গাচরণ মনে মনে হিসেব করবার ভঙ্গি করে কিছুক্ষণ পরে বলল, সর্বসাকুল্যে প্রায় 30 টাকা খরচ হবে। ফর্দ করে দিচ্ছি,
নিয়ে যাও। লোকটা যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। এত গম্ভীর ভূমিকার পর মাত্র ৩০ টাকা খরচের প্রস্তাব সে আশা করেনি। কিন্তু গঙ্গাচরণের উচ্চাশা সীমা পৌঁছে গিয়েছে। ভাত ছালাতেও যাকে স্ত্রী পুত্র সহ অনেক সময় দিনে রাতে একবার মাত্র অন্নাহার করে সন্তুষ্ট থাকতে হয়েছে, সে এর বেশি চাইতে পারে কি করে? গঙ্গাচরণ বাড়ির মধ্যে ঢুকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করল। সংসারে কি কি দরকার? অনঙ্গ বউ বেশি আদায় করতে জানে না। স্বামী স্ত্রীতে পরামর্শ করে একটা ফর্দ খাড়া করল। তেমন ব্যয়সাধ্য ফর্দ নয়। অনঙ্গ বউ বলল, তুমি গা বন্ধ করতে পারবে তো? এতগুলো লোকের প্রাণ নিয়ে খেলা। গঙ্গাচরণ হেসে বলল, আমি পাঠশালায় ছেলেদের স্বাস্থ্য প্রবেশিকা বই পড়াই। তাতে লেখা আছে মহামারীর সময় কি কি করা উচিত অনুচিত। আসলে তাতে গা বন্ধ হবে, মন্ত্র পড়ে গা বন্ধ করতে হবে না। বাইরে এসে বলল, ফর্দ লিখে নাও। আলো চাল ১০ সের, পাকা কলা ১০ সের, গাওয়া ঘি ২.৫ সের, সন্দেশ ২.৫ সের। কাপড় চাই ৩খানা শাড়ি, কস্তা পেড়ে, ৩ ভৈরবীর, আর প্রমাণ ধুতি চাদর ভৈরবের। আরও ধরো হোমের তাম্রকুণ্ড। লোকটা ফর্দ নিয়ে চলে গেল। কামদেবপুর গ্রামে যেদিন গঙ্গাচরণ যায় সেদিনই সেখানে একজন বলল, পণ্ডিত মশাই, চাল বড্ড আকড়া হবে, কিছু চাল এ সময় কিনে রাখলে ভালো হয়। কত আকড়া হবে? তা ধরুন মনে ২ টাকা চড়া আশ্চর্যই নয়। কথাটা উপস্থিত কেউ বিশ্বাস করল না। শান্তি সস্তায়ন এবং গা বন্ধ করার প্রক্রিয়া দেখবার জন্য আশপাশ থেকে অনেক লোক জড়ো হয়েছিল। গ্রামের চাষিরা বলল, মনে ২ টাকা? তাহলে আর ভাবনা ছিল না। কে বলেছে এসব কথা? আগেকার বক্তা নিতান্ত বাজে লোক নয়, ধান চালের চালানি কাজ করেছে, এ বিষয়ে অভিজ্ঞতা আছে বলে মনে হয়। সে জোর গলায় বলল, তোমরা কিছু বোঝো না হে। আমার মনে হচ্ছে গতিক দেখে চালের দর ঠিক বাড়বে। আমি এই কারবার অনেক দিন ধরে করে আসছি, আমি বুঝতে পারি। কথাটি কেউ গায়ে মাখল না। তখন গা বন্ধ করার ব্যাপার নিয়ে সকলে গঙ্গাচরণকে সাহায্য করতে ব্যস্ত। হোম শেষ করে পুজো আরম্ভ করতে গঙ্গাচরণ পুরো ৩টি ঘণ্টা কাটিয়ে দিল। এসব অজপাড়াগা, এখানকার হালচাল ভালো জানা আছে তার। পয়সা কি অমনি অমনি রোজগার হয়? ৩টি মাটির কলসি সিঁদুর দিয়ে চিত্রিত করতে হয়েছে। তাল পাতার তরি বানিয়ে ৪ কোণে পুঁতে পৈতের সুতো দিয়ে সেগুলো পরস্পর বাঁধতে হয়েছে। গাব কাঠের পুতুল তৈরি করতে হয়েছে গ্রাম্য ছুতোর দিয়ে। তেল সিঁদুর লিপে সেটাকে তেমাথা রাস্তায় পুঁততে হয়েছে। হাঙ্গামা কি কম? সে যত বিদঘুটে ফরমাস করে, গ্রামের লোকের তত শ্রদ্ধা বেড়ে যায় তার উপর। ওর কানে গেল লোক বলাবলি করছে, বলি, এ কি তুই যাতা পেলি রে? ওর পেটে এলেম কত, যাকে বলে পণ্ডিত। ও কি তুই বাগানগার দিনু ভট্টাচার্য পেয়েছিস? গঙ্গাচরণ হেঁকে বলল, নিষ্কালি সরা ২খানা আর শ্বেত আকন্দের ডাল ২টো। ঠিক দুপুর বেলা। এখন এসব জিনিস কোথা থেকে জোগাড় হবে, আর কে বা আনবে? সবাই মুখ চাওয়াচাই করতে লাগল। একজন বিনীতভাবে বলল, আজ্ঞে, এ গায়ে তো কুমোর নেই, নিষ্কালি সরা এখন কোথায় পাই? গঙ্গাচরণ রাগের সুরে বলল, তবে থাকলো পড়ে, ফাঁকি ঝুঁকির কাজ আমায় দিয়ে হবে না। গা বন্ধ করতে নিষ্কালি সরা লাগে এ কথা কে না জানে? আগে থেকে জোগাড় করে রেখে দিতে পারোনি? গ্রামের লোকে নিজেদের অজ্ঞতায় নিজেরাই লজ্জিত হয়ে উঠল। বলাবলি করল, এ খাঁটি লোক বাবা, এর কাছে কোনো কাজের ফাঁকি নেই, যেভাবে হোক সরা এনে দিতেই হবে। নানা অপরিচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলা ২টোর সময়ে প্রক্রিয়া শেষ হল। গঙ্গাচরণ বলল, সবাই এসে শান্তি জল নিয়ে যাও। খুব ঘটা করে শান্তি জল ছিটিয়ে দিয়ে গঙ্গাচরণ গম্ভীর মুখে বলল, এবার আসল কাজটি বাকি। উপস্থিত সকলে ওর মুখের দিকে চায়। সকাল থেকে 5 ফরমাসের চোটে প্রত্যেকে হিমশিম খেয়ে গিয়েছে। শান্তি জল পর্যন্ত ছিটানো হয়ে গেল, তবু এখন আসল কাজটি হলো না। বেলা ৩টে বাজে এদিকে।
গ্রামের মাতব্বর লোক এক আধজন এগিয়ে বলল, আজ্ঞে, কি কাজের কথা বলেছেন পণ্ডিত মশাই? ঈশান কোণে নিম গাছ আছে এ গায়ে? আজ্ঞে, কোথায় বললেন? ঈশান কোণে। তারা মাথা চুলকে বলল, আজ্ঞে, সে কোথায়? ঈশান কোণ জানো না? উত্তর পশ্চিম কোণ, এই দিক। আঙ্গুল দিয়ে গঙ্গাচরণ ঈশান কোণ দেখিয়ে দেয়। গ্রামে ঢুকবার পথই সেদিক দিয়ে। আসবার সময় সেদিকে একটা বড় নিম গাছ সে লক্ষ্য করে এসেছে আজই সকালবেলা। একজন বলল, আজ্ঞে হ্যাঁ, আছে বটে একটা। আছে, থাকতেই হবে। ঈশানে যোগিনী যে। আজ্ঞে, কি করতে হবে? এখানে ধ্বজা বাঁধতে হবে, চলো আমার সঙ্গে। দুজন জোয়ান ছোকরা গঙ্গাচরণের আদেশে নিমগাছের মগডালে ধ্বজা বাঁধতে উঠল। বেলা 4টে বাজে। গঙ্গাচরণ হাঁপ ফেলে নিশ্চিন্ত হবার ভঙ্গিতে বলল, যাক, এবার ব্যাপারটা মিটে গেল। বাবা, পয়সা খরচ করে ক্রিয়াকর্মের অনুষ্ঠান করলে তোমরা, এর মধ্যে খুঁত থাকতে দেব কেন? এবার তোমরাও নিশ্চিন্তি, আমিও নিশ্চিন্তি। গা বন্ধ বললে গা বন্ধ হয়? খাটুনি আছে। সকলে শ্রদ্ধা ও ভক্তিতে আপ্লুত হয়ে উঠল। এমন না হলে পণ্ডিত। গ্রামের সবাই মিলে অনুরোধ করে এক গোয়ালা বাড়িতে নিয়ে গিয়ে গঙ্গাচরণের জলযোগের ব্যবস্থা করল। গঙ্গাচরণ বলল, ডাবের জল ছাড়া আমি অন্য জল খাব না। তোমরাও নদীর জল ব্যবহার বন্ধ করো একেবারে। এ মাসকাল নদীর জল কেউ খেতে পাবে না। বাসি বা পচা জিনিস খাবে না। মাছি বসলে সে খাবার তক্ষুনি ফেলে দেবে। মনে থাকবে, সবাইকে বলে দাও। মাতব্বর লোকেরা সকলকে কথাটা বলে বুঝিয়ে দিল। সন্ধ্যার আগে গরুর গাড়ি করে ফিরছে। পথে গ্রাম্য পুরোহিত দিনু ভট্টাচার্য এসে বলল, নমস্কার, চললেন? আগে হ্যাঁ। আমার একটা কথা আছে, গাড়ি থেকে নেমে একটু শুনুন। গঙ্গাচরণ গাড়ি থেকে নেমে একটা গাছতলায় দাঁড়িয়ে দিনু ভট্টাচার্যের সঙ্গে কথা বলল। দিনু ওর হাত ধরে বলল, আমার একটা অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমায় কিছু দিয়ে যান আজ যা পেলেন। কেন? আমি না খেয়ে মরছি, ঘরে একদানা চাল নেই। চালের দাম হু হু করে বাড়ছে। ছিল 4.5, হলো 6 টাকা। 5-6টি পুষি নিয়ে এখন চালাই কি করে বলুন? আমি নিজে এই বুড়ো বয়সে রোজগার না করলে সংসার চলে না। অথচ বুড়ো হয়ে পড়েছি বলে এখন আর কেউ ডাকেও না। চোখেও আর তেমন ভালো দেখি নে। গঙ্গাচরণ চুপ করে থেকে বলল, তাই তো, বড় মুশকিল দেখছি। আপনার বয়স কত? 69 যাচ্ছে। মেয়েরা বড়। ছেলে বড় হলে ভালো ছিল। এ বুড়ো বয়সে রোজগার করার কেউ নাই আমি ছাড়া। চালের দাম কত চড়েছে? আরও নাকি চড়বে শুনছি। এখনই খেতে পাচ্ছি নে, আরও বাড়লে কি কিনে খেতে পারবো? এই যুদ্ধের দরুন নাকি অমনটা হচ্ছে। গঙ্গাচরণ মাঝে মিশালে শোনে বটে যুদ্ধের কথা। মাঝে মাঝে 2-1খানা এরোপ্লেন মাথার উপর দিয়ে যাতায়াত করতে দেখেছে। তবে এ অজ চাষাগায়ে কেউ খবরের কাগজ নেয় না। শহরও 7-8 মাইল দূরে। গঙ্গাচরণ নিজের ধান্দায় ব্যস্ত থাকে। ওসব চর্চা করবার সময়ও তার নেই। তবু কথাটা তাকে ভাবিয়ে তুলল। সে বুড়ো ভট্টাচার্যকে বলল, যা চাল পেয়েছি তা থেকে কিছু আপনি নিয়ে যান, আর কিছু ডাল আর গাওয়া ঘি। দিনু ভট্টাচার্য বলল, না, গাওয়া ঘি আমার দরকার নেই। বলে, ভাত জোটে না, গাওয়া ঘি। আচ্ছা, আমি এই কাপড়ের মুড়োতে চাল ডাল বেঁধে নিই। আপনি আমায় বাঁচালেন, ভগবান আপনার ভালো করুন। কথাটা ভাবতে ভাবতে গঙ্গাচরণ বাড়ি এসে পৌঁছাল। অনঙ্গবউ জিনিসপত্র দেখে খুব খুশি। বলল, চাল এত কম কেন? এক বুড়ো বামন ভট্টাচার্যকে কিছু দিয়ে এসেছি পথে। যাকগে, ভালোই করেছ। দিলে তাতে কমে না, বরং বেড়ে যায়। শুনেছি নাকি চালের দাম বাড়বে, সবাই বলছে। 6 টাকা থেকে আরও বাড়বে? বলো কি গো? সবাই তো বলছে। যুদ্ধের দরুন নাকি এমন হচ্ছে। কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে গো?
সেসব তুমি বুঝতে পারবে না। আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপানের সব জিনিস নাকি আকড়া হয়ে উঠবে। হোক গে, আমাদের তো অর্ধেক জিনিস কিনে খেতে হয় না। তবে চালটা যদি বেড়ে যায়, সেই কথাই তো ভাবছি। সেদিন বিকেলে বিশ্বাস মশাইয়ের বাড়ি বসে এসব কথার আলোচনা হচ্ছিল। বিশ্বাস মশাই বললেন, আমাদের ভাবনা কি, ঘরে আমার 2 গোলা ধান বোঝাই, দেখা যাবে এরপরে। বৃদ্ধ নবদ্বীপ ঘোষাল বলল, এসব হাঙ্গামা কতদিনে মিটবে ঠাকুরমশাই? শুনছি নাকি কি একটা পুর জার্মান নিয়ে নিয়েছে। বিশ্বাস মশাই বলল, সিঙ্গাপুর। নবদ্বীপ বলল, সে কোন জেলা? আমাদের এই যশোর না খুলনে? মামুদপুরের কাছে? বিশ্বাস মশাই হেসে বললেন, যশোরও না খুললেও না, সে হলো সমুদ্রের ধারে, বোধহয় পুরীর কাছে, মেদিনীপুর জেলা, তাই না পণ্ডিত মশাই? গঙ্গাচরণ ভালো জানে না, কিন্তু এদের সামনে অজ্ঞতাটা দেখানো যুক্তিযুক্ত নয়। সুতরাং সে বলল, হ্যাঁ, একটু দূরে পশ্চিম দিকে, ঠিক কাছে নয়। নবদ্বীপ বলল, পুরীর কাছে? আমার মা একবার পুরী গিয়েছিলেন। পুরী, সাক্ষীগোপাল, ভুবনেশ্বর, সে বুঝি মেদিনীপুর জেলা? বিশ্বাস মশাই বললেন, হ্যাঁ। ভৌগোলিক আলোচনা শেষ হলে যে যার বাড়ির দিকে চলে গেল। গঙ্গাচরণ পাঠশালায় বসে পরদিন ছেলেদের জিজ্ঞেস করল, এই সিঙ্গাপুর কোথায় জানিস? কেউ বলতে পারল না, কেউ নামই শোনেনি। গঙ্গাচরণ নিজের ছেলের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলল, হাবু, সিঙ্গাপুর কোথায়? হাবু দাঁড়িয়ে উঠে সগর্বে বলল, পুরীর কাছে, মেদিনীপুর জেলায়। পাঠশালার অন্যান্য ছেলেরা ঈর্ষা মিশ্রিত প্রশংসার দৃষ্টিতে হাবুর দিকে চেয়ে রইল। বৈশাখের মাঝামাঝি থেকে কতগুলো আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করল গঙ্গাচরণ বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে। প্রত্যেক জিনিসের দাম ক্রমশ চড়ে যাচ্ছে। কিন্তু তা যাকগে, সেদিন হাটে একটা ঘটনা দেখে শুধু গঙ্গাচরণ নয়, হাটের সব লোকই অবাক হয়ে গেল। ঘটনাটা অতি সামান্য। ইয়াসিন বিশ্বাসের বড় গোলাদারি দোকান, তাতে কেরোসিন তেল আনতে গিয়ে অনেকে শুধু হাতে ফিরে গেল। তেল নাকি নেই। গঙ্গাচরণের বিশ্বাস হল না কথাটা। সে নিজেও তেল নেবে। তেলের বোতল হাতে দোকানে গিয়ে দাঁড়াতেই ইয়াসিনের দাদা ইয়াকুব বলল, তেল নেই পণ্ডিত মশাই। নেই? আগে না। তেল আনোনি? আগে পাওয়া যাচ্ছে না। সে কি কথা, কেরোসিন পাওয়া যাচ্ছে না? আমাদের চালান আসেনি এবার একদম। শুনলাম নাকি মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালান পাঠাবার আগে। কবে আসতে পারে? আগে কিছু ঠিক নেই। গঙ্গাচরণ বোতল হাতে বেরিয়ে আসছে। ইয়াকুব সুর নিচু করে বলল, বাবু, এই বেলা কিছু নুন আর কিছু চাল কিনে রাখুন। ও দুটো জিনিস যদি ঘরে থাকে তাহলে কষ্ট করে আধপেটা খেয়েও চলবে। কেন, ও দুটো জিনিসও কি পাওয়া যাবে না নাকি? পণ্ডিত মশাই, সাবধানের মান নেই। আমরা হলাম ব্যবসাদার মানুষ, সব দিকে নজর রেখে চলতে হয় কি না, কে জানে কি হয় মশাই। গঙ্গাচরণ ভাবতে ভাবতে বাড়ি চলে এসে স্ত্রীকে বলল, আজ একটা আশ্চর্য কাণ্ড দেখলাম। কি গা? পয়সা হলেও জিনিস মেলে না, এই প্রথম দেখলাম। কোনো দোকানেই নেই। আরও একটা কথা বলল দোকানদার, চালও কিনে রাখতে হবে নাকি। অনঙ্গবউ তাচ্ছিলের সঙ্গে বলল, দূর, রেখে দাও ওদের সব গাঁজাখুরি কথা। চাল পাওয়া যাবে না, নুন পাওয়া যাবে না, তবে দুনিয়া শুদ্ধ লোকে বাঁচতে পারে কখনো? কি খাবে এখন? যা দেবে। অনঙ্গ টাটকা ভাজা মুড়ি গাওয়া ঘিতে মেখে নিয়ে এসে দিল, তার সঙ্গে শশা কুচানো। বলল, একটু চিনি দেব, ওর সঙ্গে মেখে খাবে? না, চিনি আমার ভালো লাগে না। হাবু কোথায়?
বাড়ি নেই। বিশ্বাস মশাই নাতির সঙ্গে ওর খুব ভাব হয়েছে কি না, ডেকে নিয়ে গেল এসে। বড় মানুষের নাতির সঙ্গে ভাব থাকা ভালো, সময়ে অসময়ে দুটো জিনিস চাইলেও পাওয়া যাবে। সেজন্য আমিও যেতে বারণ করিনি। এসো, দুটো মুড়ি খাও আমার সঙ্গে। অনঙ্গবউ সলজ্জ হেসে বলল, আহা, রস যেন উতলে উঠছে। আজ বাদে কাল যে ছেলের বউ ঘরে আনতে হবে খেয়াল আছে? বলে এসে স্বামীর পাশে বসে বাটি থেকে এক মুঠো ঘি মাখা মুড়ি তুলে নিয়ে মুখে ফেলে দিল। স্বামীর দিকে বিলল কটাক্ষে চেয়ে বলল, মনে পড়ে সেই ভাত ছালায় বিলের ধারে একদিন তুমি আর আমি এক বাটির থেকে চিড়ের ফলার খেয়েছিলাম? হাবু তখন ছোট। অনঙ্গবউয়ের হাসি ও চোখের বিলোদ দৃষ্টি প্রমাণ করিয়ে দিল সে বিগত যৌবনা নয়। পুরুষের মন এখনো হরণ করার শক্তি সে হারায়নি। গঙ্গাচরণ স্ত্রীর দিকে চেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। ফাল্গুন মাসের শেষে গঙ্গাচরণ একদিন পাঠশালায় ছুটি দিয়ে চলে আসছে। কামদেবপুরের দুর্গপণ্ডিত পথে ওকে ধরে বসল। ভালো আছেন? সেদিন গিয়েছিলেন কামদেবপুর, আমি ছিলাম না। নমস্কার। নমস্কার। ভালো আছেন? একরকম চলে যাচ্ছে, আপনার সঙ্গে দেখা করতে আসা। কেন বলুন? আমার তো আর ওখানে চলে না। 7.5 টাকা মাইনেতে একেবারে অচল হলো। চালের মন হয়েছে 10 টাকা। গঙ্গাচরণের বুকটার মধ্যে ধক করে উঠল। অবিশ্বাসের দৃষ্টিতে দুর্গা পণ্ডিতের দিকে চেয়ে এসে বলল, কোথায় শুনলেন? আপনি জেনে আসুন, রাধিকাপুরের বাজারে। সেদিন ছিল 4 টাকা, হলো 6 টাকা, এখন অমনি 10 টাকা। মিথ্যে কথা বলিনি, খোঁজ নিয়ে দেখুন। মনে 4 টাকা চড়ে গেল? বলেন কি? তার চেয়েও একটি কথা শুনলাম, তা আরও ভয়ানক। চাল নাকি এবার না কিনলে এরপরে বাজারে আর মিলবে না। শুনে তো পেটের মধ্যে হাত পা ঢুকে গেল মশাই। গঙ্গাচরণের সঙ্গে দুর্গা পণ্ডিত ওর বাড়ি পর্যন্ত এলো। গঙ্গাচরণের বাইরের ঘর নেই। উঠোনের ঘাসের উপরে মাদুর পেতে দুর্গা পণ্ডিতের বসবার জায়গা করে দিল। তামাক সেজে হাতে দিল। বলল, ডাব কেটে দেব, খাবেন? হ্যাঁ, সে তো আপনার হাতের মুঠোর মধ্যে, বেশ আছেন। আর কিছু খাবেন? না না, থাক, বসুন আপনি। এ কথা ও কথা হয়, দুর্গা পণ্ডিত কিন্তু উঠবার নাম করে না। গঙ্গাচরণ ভাবল, কামদেবপুর এতটা পথ যাবে কি করে? সন্ধে তো হয়ে গেল। আরও বেশ কিছুক্ষণ কাটল। গঙ্গাচরণ কিছু বুঝতে পারছে না। এখনো যায় না কেন? শীতের বেলা, কোন কালে সূর্য অস্ত গিয়েছে। হঠাৎ দুর্গা পণ্ডিত বলল, হ্যাঁ, ভালো কথা, এবেলা আমি দুটো খাবো কিন্তু এখানে। খাবেন? তাহলে বাড়ির মধ্যে বলে আসি। অনঙ্গবউ রান্নাঘরে চাল ভাজছিল। স্বামীকে দেখে বলল, ওগো, তোমার সেই পণ্ডিত মশাইয়ের জন্য দুটো চাল ভাজছি যে, তেল নুন মেখে তোমরা দুজনে খাও কে। শোনো, পণ্ডিত মশাই রাত্রির এখানে খাবেন। তুমি বললে বুঝি? না, উনিই বলছেন, আমি কিছু বলিনি। অনা কিছু নয়, কি দিয়ে ভাত দিই পাতে। একটু দুধ যা ছিল ওবেলা তুমি আর হাবু খেয়েছ। দুর্গা পণ্ডিতের কথাবার্তা শুনে গঙ্গাচরণের মনে হলো সে খুব ভয় পেয়েছে। এমন একটা অবস্থা আসবে সে কখনো কল্পনাও করতে পারেনি। ওর ভয়ের ছোঁয়াচ এসে গঙ্গাচরণের মনেও পৌঁছায়। বাইরে খোঁড়া নিমগাছটার তলায় অন্ধকার রাত্রে বসবার জন্য হাবু একটা বাঁশের মাচা করেছিল। দুই পণ্ডিতে সে মাচার উপর একটা মাদুর বিছিয়ে দিব্যি ফুরফুরে ফাগুনে হাওয়ায় বসে তামাক ধরিয়ে কথাবার্তা বলছিল। হাবু এসে বলল, বাবা, নিয়ে এসো ওকে, খাওয়ার জায়গা হয়েছে। মুগের ডাল, আলু ভর্তা, পেঁপের ডালনা ও বড়া ভাজা। অনঙ্গবউ রাঁধতে পারে খুব ভালো। দুর্গা পণ্ডিতের মনে হলো এমন সুস্বাদু অন্নব্যঞ্জন অনেক দিন খায়নি। হাবু বলল, মা জিজ্ঞেস করছে আপনাকে কি আর দুখানা বড়া ভাজা দেবে? গঙ্গাচরণও ওই সঙ্গে খেতে বসেছে। বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় না,
জিজ্ঞেস করা করি কি? অনঙ্গ বউ আড়ালে থেকে হাবুর হাতে পাঠিয়ে দিল একটা রেকাবিতে কিছু পেঁপের ডালনা, কখানা বড়া ভাজা। গঙ্গাচরণ বলল, ওগো, তুমি ওর সামনে বেরোও, উনি তোমার ধনপতি কাকার বয়সী। আপনার বয়স আমার চেয়ে বেশি হবে, কি বলেন? দুর্গা পণ্ডিত বলল, অনেক বেশি। বৌমাকে আসতে বলুন না, একটা কাঁচা ঝাল নিয়ে আসুন। একটু পরে অনঙ্গ বউ লজ্জা কুণ্ঠা জড়িত সুঠাম সুগেনে কাঁচের চুরি পরা হাতে গোটা 2 কাঁচা লঙ্কা এনে দুর্গা পণ্ডিতের পাতে ফেলে দিতেই দুর্গা পণ্ডিত ওর দিকে মুখ তুলে চেয়ে বলল, মা যে আমার লক্ষ্মী পির্তি মেয়ে, আমার এক ভাইজির বয়সী বটে। কোনো লজ্জা নেই আমার সামনে বৌমা। একটু সর্ষের তেল আছে, দাও তো মা। হাবু বলল, মা বলছে দুধ নেই, একটু তেঁতুল গুড় মেখে ভাত কটা খাবেন? হ্যাঁ হ্যাঁ, খুব। দুধ কোথায় পাবো? বাড়িতে কি রোজ দুধ খায় নাকি? দুর্গা পণ্ডিত এই বয়সেও কিন্তু বেশ খেতে পারে। মোটা আউশ চালের রাঙা রাঙা ভাত শুধু তেঁতুল গুড় মেখে যা খেলো, গঙ্গাচরণের তো দুবেলার আহার। অনঙ্গ বউ কিন্তু খুব খুশি হলো দুর্গা পণ্ডিতের খাওয়া দেখে। যে মানুষ খেতে পারে তাকে নাকি খাইয়ে সুখ। নিজের জন্য রাখা বড়া ভাজাগুলো সে সব দিয়ে দিল অতিথির পাতে। গঙ্গাচরণ মনে মনে ভাবল, 7.5 টাকায় বেচারি নিশ্চয়ই আধ পেটা খেয়ে থাকে। রাত 10টার বেশি নয়, একটু ঠান্ডা রাতটা। আবার এসে দুজনে বসল নিম গাছের তলায় বাঁশের মাচায়। হাবু তামাক সেজে এনে দিল। দুর্গা পণ্ডিত বলল, এখন কি করি, আমায় একটা পরামর্শ দাও তো ভায়া। যেরকম শুনছি। গঙ্গাচরণ চিন্তিত সুরে বলল, তাই তো, আমারও তো কেমন কেমন মনে হচ্ছে। কেরোসিন তেল বাজারে আর পাওয়া যাচ্ছে না। আবার কাল থেকে শুনছি দেশলাই নাকি নেই। সে মরুকগে, যাক কেরোসিন তেল, অন্ধকারে থাকব, কিন্তু খাবো কি? চাল নাকি মোটেই মিলবে না, দামও চড়বে। দাম আরও চড়বে? 10 টাকা হয়েছে আরও। একজন ভালো লোক বলছিল সেদিন, এই বেলা কিছু কিনে রাখতে পারলে ভালো হতো, কিন্তু 7.5 টাকা মাইনেতে রোজকার চাল কেনাই কঠিন হয়ে পড়েছে। আমাদের স্কুলের সেক্রেটারি হলো ও গায়ের রতিকান্ত ঘোষ। গোলাপালা আছে বাড়িতে, ধান চাল মজুত আছে। সেদিন বললাম, আমায় 1 মণ চাল দিন, মাইনে থেকে কেটে নেবেন। তা আধ মণ দিতে রাজি হয়েছে। আপনার কত চাল লাগে রোজ? তা সকালবেলা উঠলে 1 পালি করে চালির খরচ, খেতে দুবেলায় 8-9টি প্রাণী। কি করে চালাই বলো তো ভায়া? ও আধ মণ চালে আমার কদিন? গঙ্গাচরণ মনে মনে বলল, তার উপর খাওয়ার যা বহর, অমন যদি সকলের হয় বাড়িতে, তবে যে রতিকান্ত ঘোষের বাবাও চাল জুগিয়ে পারবে না। দুর্গা পণ্ডিত কিছুতেই ঘুমোতে যায় না। মাঝে পড়ে গঙ্গাচরণেরও ঘুম হয় না। অতিথিকে ফেলে রেখে সে একা শুতে যায় কি করে? তার নিজেরও যে ভয় একেবারে না হয়েছে তা নয়। দুর্গা পণ্ডিত বলল, একটা বিহিত পরামর্শ দাও তো ভায়া। ওখানে একা একা থাকি, যত সব অজ মুখ্যদের মধ্যিখানে। আমরা কি পারি? আমরা চাই একটু সৎসঙ্গ, বিদ্যে পেটে আছে এমন লোকের সঙ্গ, নয়তো প্রাণ যে হাঁপিয়ে ওঠে, নাকি বলো? ঠিক ঠিক। তাই ভাবলাম, যদি পরামর্শ করতে হয় তবে ভাইয়ের ওখানে যাই। বাজে লোকের সঙ্গে পরামর্শ করে কি হবে? তুমি যা বুদ্ধি দিতে পারবে, চাষাভুষো লোকের কাছ থেকে সে পরামর্শ পাবো না। যুদ্ধের খবর কি? জাপানিরা সিঙ্গাপুর নিয়ে নিয়েছে। শুধু সিঙ্গাপুর কেন, ব্রহ্মদেশও নিয়ে নিয়েছে। জানো না সে খবর? না, শুনিনি তো। ব্রহ্মদেশ, সে তো সেখান থেকে রেঙ্গুন চাল আসে রে ভায়া। ওই যে সস্তা মোটা মোটা আলো চাল, সেদ্ধও আছে। তবে আমি আতপ চালটাই খাই। এ আবার এক নতুন খবর বটে। কাল বিশ্বাসমশাইয়ের চণ্ডী মণ্ডপে বসে গল্প করবার একটা জিনিস পাওয়া গেল বটে। উফ, এ খবরটা সে এতদিনে জানে না, কেউ তো বলেও নি।
জানে বা কে এ অজচাষা গায়ে? তবে গঙ্গাচরণের কাছে সবটাই ধোঁয়া ধোঁয়া। রেঙ্গুন বা ব্রহ্মদেশ ঠিক কোন দিকে তা সে জানে না। পূব বা দক্ষিণ দিকে কোন জায়গায়? অনেক দূর। পরদিন দুপুরবেলাতেও দুর্গা পণ্ডিত এখানেই আহার করল। অনঙ্গবউ তার জন্য 2-3 রকমের তরকারি রান্না করল। খেতে ভালোবাসে ব্রাহ্মণ অতিথি, তাদের চেয়ে অনেক গরিব। অনঙ্গবউ হাবুকে সকালে উঠেই বলেছে, একটা মোচা নিয়ে আয় তো তোর সয়াদের বাগান থেকে। স্ত্রীকে মোচা করতে দেখে গঙ্গাচরণ বলল, আজ যে অতিথি সৎকারের খুব বহর দেখছি। ভারী তো, একটু মোচার ঘণ্ট রাঁধব, আর একটু শুক্তুনি। বেশ বেশ, অতিথির দোহাই দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ গা, পণ্ডিত মশাই বড় গরিব না, দেখে বড় কষ্ট হয়। কিরকম কাপড় পরেছে, পায়ে জুতো নেই। তা অবস্থা ভালো হলে কি 7 টাকা মাইনেতে পড়ে থাকে পাঠশালায়? আজ ওকে একটু ভালো করে খাওয়াও। একটু দুধ জোগাড় করে দেবে? দেখি যদি নিবারণ ঘোষের বাড়িতে মেলে। ওটা কাঁচকলার মোচা নয় তো? তাহলে কিন্তু এত তেতো হবে যে মুখে দেওয়া যাবে না তরকারি। না গো, এ কাঁঠালি কলার মোচা। আমাকে তুমি আমার কাজ শেখাতে এসো না বলছি। দুপুরবেলা দুর্গা পণ্ডিত খেতে এসে সপ্রশংস বিস্ময়ের দৃষ্টিতে পাতের দিকে চেয়ে বলল, এ যে রীতিমতো ভোজের আয়োজন করেছেন দেখছি। আহা, বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। এত সব রেঁধেছেন বসে বসে। ও মা, কোথায় গেলে গো মা? অনঙ্গবউ ঘরে ঢুকে স্বকুণ্ঠিত সলজ্জভাবে মুখ নিচু করে রইল। দুর্গা পণ্ডিত ভালো করে মোচার ঘণ্ট দিয়ে অনেকগুলো ভাত মেখে গোগ্রাসে খেতে খেতে বলল, সত্যি এমন তৃপ্তির সঙ্গে কতকাল খায়নি। গঙ্গাচরণের মনে হল দুর্গা পণ্ডিত কিছুমাত্র বাড়িয়ে বলছে না, ওর স্বরে কপট ভদ্রতা নেই। সত্যি কথাই বলছে ও। এমনকি অনেকদিন পরে ও যেন আজ পেট ভরে 2টি ভাত খেতে পেল। অনঙ্গবউ বলল, ও হাবু, বল আর কি দেব? মোচার ঘণ্ট আর একটু আনি? পরিশেষে ঘন জাল দেওয়া 1 বাটি দুধ আর নতুন আখের গুড়। দুর্গা পণ্ডিত সত্যি অভিভূত হয়ে পড়েছে। খাওয়ার সময়ে ওর চোখ দুটো যেন কেমন ধরনের চকচক করছে। শীর্ণ চেহারা শুধু বোধ হয় না খেয়ে খেয়ে। অনঙ্গবউর মনে মমতা জন্মাল। তাদের যদি অবস্থা থাকতো দেবার। ইচ্ছে হয় রোজ ওই অনাহার শীর্ণ দরিদ্র পণ্ডিত মশায়ের পাতে এমনিতর নানা ব্যঞ্জন সাজিয়ে খেতে দেয়। আসি বৌমা, আপনাদের যত্নের কথা ভুলব না কখনো। বাড়ি গিয়ে মনে রাখব। অনঙ্গবউয়ের চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠল। যদি কখনো না খেয়ে বিপদে পড়ি, তুমি একটু ঠাঁই দিও মা অন্নপূর্ণা। বড্ড গরিব আমি। দুর্গা পণ্ডিতের অপসৃয়মান ক্ষীণদেহ আমশিমুলের বনের ছায়া ছায় দূর থেকে দূরান্তরে গিয়ে পড়ল অনঙ্গবউয়ের স্নেহদৃষ্টির সম্মুখে। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস অশনি সংকেত। আজ শোনালাম উপন্যাসটির 2য় পর্ব। এরপরে আসছে 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।